আসসালামু আলাইকুম। স্পোর্টস 24/7 এর আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে যুক্ত আছি যথারীতি আমি তালহা ইবনে শরীফ এবং আজকের ভিডিওটার ক্যাপশন দেখে হয়তো এতক্ষণ বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয়টা নিয়ে আজকে আমরা বানাতে চলেছি। বিসিবির টাকা দেখলে মুখ সামলে রাখা দুষ্কর। কথাটা খারাপ লাগলেও কথাটা অত্যন্ত সত্য বাংলাদেশের ক্রিকেট দুনিয়ার ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি এর আগে পাপন যুগের সমাপ্তি ঘটলেও যেন দুর্নীতির কোনো সমাপ্তি ঘটেনি। নতুন নতুন সমালোচনা প্রতিনিয়ত জন্ম দিতেই আছেন ফারুক আহমেদ, বিসিবির বর্তমান সভাপতি। কিছু কথা না বললেই নয়, তবে ফারুক আহমেদের এই দুর্নীতির লিস্টটা দিন দিন এত বেশি বড় হয়ে যাচ্ছে যেটা হয়তো আপনি আমি সাধারণ চোখে অনুধাবন করতে ব্যর্থ হতে পারি। বিসিবির এর আগের পাপন যুগের ইতিহাসের কথা আমরা অনেকেই জানি এবং সেই সময়ের দুর্নীতির কথাও আমরা অনেকেই জানি। তবে কতটুকু জানেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের দুর্নীতির ইতিহাস? চলুন আজকে একটু ঘুরে দেখা যাক। দৈনিক ইত্তেফাকের 24শে এপ্রিল প্রথম পৃষ্ঠায় প্রকাশিত একটি সংবাদ, যার টাইটেলটা ঠিক এমন ছিল যে স্বেচ্ছাচারিতায় জিমি বাংলাদেশ, কমছে মান, আসছে না কাঙ্ক্ষিত ফল। কথাটা লেখা হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে, যেখানে উঠে এসেছে ফারুক আহমেদকে নিয়ে রটানো অনেক ধরনের অপকর্ম এবং তার বিরুদ্ধে করা দুর্নীতির বিভিন্ন অভিযোগগুলো, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তার ভিতরে কিছু কিছু অভিযোগ যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের ক্রিকেট ব্রডকাস্টের রাইট না পাওয়া, বিদেশ সফরের ক্ষেত্রে সভাপতি ৮০ লক্ষ টাকা ব্যয় করেছেন তার একটা প্রমাণ পাওয়া গেছে। ডিএ বাবদ টাকা বাড়িয়ে দেওয়ার একটা প্রমাণ পাওয়া গেছে। ব্যাংক গ্যারান্টি ছাড়া যে দলগুলোকে ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে যাদেরকে বেছে নেওয়া হয়েছে, সেইখানে অনেক বড়সড় একটা প্রশ্ন এর আগে উঠেছে বিপিএল এর সময়ে। সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার একটা প্রখর চেষ্টা চালাচ্ছে বিসিবি সভাপতি, তবে কোনোভাবেই যেন সেটি সম্ভব হচ্ছে না। বিপিএল খেলতে আসা যেসব খেলোয়াড় এখনো পর্যন্ত তাদের পারিশ্রমিক পায়নি, যেখানে কথা থাকে ম্যাচ শুরু হওয়ার আগে এইসব প্লেয়ারদেরকে 50% প্লাস টাকা তাদেরকে পরিশোধ করতে হবে, সেখানে বিপিএল শেষ হয়ে গেছে, তবে দেখা যায় অনেক প্লেয়ার এখনো পর্যন্ত তাদের প্রাপ্ত বা তাদের যে পারিশ্রমিকটা তারা পাবে সেই পারিশ্রমিকের কোনো অংশ পারিশ্রমিক তারা পায়নি। আমরা এর আগেও দেখেছি নানা রকম সমালোচনা তৈরি হয়েছে। তবে আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব দর্শক আপনাদের সাথে আজকে। তবে তার আগে আমরা মূল পয়েন্টগুলোতে আজকে একটু ফোকাস করতে চাই। এছাড়াও বিসিবি সভাপতির আরো কি কি দুর্নীতির ইতিহাস তিনি রটিয়েছেন এই ৮ থেকে ৯ মাসের ভিতরে। এর ভিতরে আরো একটা কথা যেটা আসে সেটা হচ্ছে একক সিদ্ধান্তে তিনি চালাচ্ছেন পুরো বিসিবিটাকে। কথাটা ঠিক কতটুকু সত্য তা হয়তো নিচে আলোকপাত করলে আপনি বুঝবেন, যেখানে পিয়ন থেকে একজনের কর্মকর্তা হওয়ার কথা উঠে এসেছে। এছাড়া উঠে এসেছে ছাত্রলীগ ক্যাডারকে ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার কথা। বোর্ডের হাতে গোনা কর্মকর্তাদের বেতন 50% বৃদ্ধি পেয়েছে কিছুদিনের ভিতরেই। কথাটা যতটুকু আপনি বুঝছেন তার থেকে বেশি আপনার অনুধাবন করার জন্য দরকার। কারণ বিসিবির মতো একটা জায়গায়, যেখানে বাংলাদেশের ক্রিকেট 2015 সালের বিশ্বকাপ যেখানে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছিল, সেইখানে যেই দলটার যে মান ছিল, যেই ক্যাটাগরি ছিল, তাদের যে স্কিল ছিল, তাদের যে ডেভেলপমেন্ট ছিল, আপনি 10 বছর পরে 2025 সালে এসে আপনি কি দুইটা দলকে একই সাথে দেখতে পারবেন? কিছুদিন আগে আপনার আমার চোখের সামনে ঘটে যাওয়া জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজে বাংলাদেশ 1-1 ড্র করেছে, যেটা কি আদতেও বাংলাদেশের ক্রিকেটারদের থেকে আশানুরূপ কোনো পারফরমেন্স? কি মনে হয় আপনার? কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত, যেখানে আপনি আপনার মতামতটা জানাতে পারেন। দর্শক, আরো কিছু কথা যেগুলো বলতে হয় সেখানে রয়েছে টেন্ডার ছাড়া টিভি রাইটস বিক্রি করার কথা। এছাড়া রাজশাহী, বিশেষ করে একদম স্পেসিফিকলি ভাবে বিশেষ করে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি গ্যারান্টি মানি ছাড়া নিজের সিদ্ধান্তে ফারুক আহমেদ তাদেরকে দল দিয়েছেন। আমরা যেই রাজশাহী নিয়ে অনেক কথা আমরা শুনেছি, যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি যারা কিন্তু নিজেদের যেই প্লেয়ারগুলো আছে তাদেরকে কিট থেকে শুরু করে হোটেল থেকে তাদেরকে বের হতে দেয় না টাকা পরিশোধ না করার কারণে, যাদের ট্রান্সপোর্টের সুবিধা দেওয়া হয়নি, যাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়নি, আরও নানা রকম সমালোচনার যারা জন্ম দিয়েছে, সেই রাজশাহী তিনি নিজের সিদ্ধান্তে তাদেরকে দল দিয়েছেন। বিষয়টা বাংলাদেশের মতো জায়গায় বিপিএল এর মতো প্রেক্ষাপটে আমরা তিনি বিসিবি সভাপতি হওয়ার পরে আমরা শুনলাম যে এইবার বিপিএলটা খুবই ভালো এবং অন্যরকম ভাবে হবে এবং তিনি চান যে নতুনত্ব নিয়ে আসতে। হয়তো নতুনত্ব বাংলাদেশের যে 16 কোটি মানুষ আছে তারা হয়তো সেই নতুনত্বটা দেখেছে,
যেখানে দেখেছে বাইরের দেশের প্লেয়ারদেরকে কিভাবে অপমান করা হয়, যেখানে দেখেছে টাকা নিয়ে কত রকম কারসাজি করতে হয়, যেখানে দেখেছে একটার পর একটা অজুহাত কিভাবে ফ্রাঞ্চাইজি মালিকদের কাছ থেকে পাওয়া যায়, যেখানে দেখেছে বিসিবির সভাপতির অপারগতা, যেখানে তার কোনো মাথা ব্যথা নাই, তার কোনো মাথা ব্যথা নেই ক্রিকেট নিয়ে বা দেশের মান সম্মান বা যারা বাইরের দেশ থেকে যেসব প্লেয়ার বাইরের দেশ থেকে দেশে খেলতে আসছেন তাদের নিয়ে। সর্বোপরি সবার প্রথমে যে কথাটা আজকে না বললেই নয় সেটা হচ্ছে বিসিবির প্রায় 240 কোটি টাকা ট্রান্সফার। বিসিবির 1300 কোটি টাকার লোভ কি মানুষকে সহজেই বশ করতে পারে, নাকি ফারুক আহমেদ উদাহরণ হিসেবে দেখাচ্ছেন? কোনটি? এই যে 240 কোটি টাকার বড় একটা কথা উঠেছে বিসিবিকে ঘিরে, যেখানে আমরা দেখেছি বেশি টাকা রিটার্নের কারণেই যারা প্রবলেমেটিক যেসব ব্যাংক আছে সেসব ব্যাংকগুলোতে টাকা ঢালছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিষয়টা আশ্চর্যের হলেও যদি এই ব্যাংকগুলো পরশুদিন বা গতকাল বা আগামীকাল দেউলিয়া হিসেবে প্রমাণিত হতো বা হবে, তবে কি হবে? তবে এই টাকাটা কে দিবে? বিসিবির এই ঘাটতিটা কে পূরণ করবে? এই দায়ভারটুকু কে নিবে? বিসিবি সভাপতি ফারুক আহমেদ কি নিজে এই দায়ভারটা নিবেন? ফারুক আহমেদকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করায় তিনি বলছেন যে আমরা ভুল করছি এবং ভুলের মাধ্যমে প্রতিনিয়ত নতুন কিছু শিখছি। বিসিবির মতো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি যদি ভুল করে নিজে শিখতে চান তাহলে তো পাপনের গান আপনিও গাচ্ছেন। কথাটা খারাপ লাগলেও সত্যি যে এই পাপন প্রতিবার বিভিন্ন সিরিজ খেলে প্লেয়ারদেরকে দেশে নিয়ে এসে তিনি একটা কথাই বললেন যে এটা আমাদের জন্য একটা শিক্ষা ছিল, এবং তাদের এই শিক্ষা সফর আমার দেখা অনুযায়ী লাস্ট 5 থেকে 10 বছরের ভিতরে কখনো শেষ হয়নি, এবং সেই একই রকম কথা আপনিও বলছেন। তবে এই শিক্ষা সফর আর কতদিন বাংলাদেশের টাইগার্স নামে যারা পরিচিত এই ভিজে বেড়ালরা নিজেদের শিক্ষা থেকে নিজেরা পরিত্রাণ পেয়ে আসল ক্রিকেটটাকে খেলবে? যেখানে বড় বিজনেসম্যান হয়েও মাহবুবা নামের প্রেস কনফারেন্সের কথাগুলো কিছুটা অহেতুক বলে আমার কাছে মনে হয়েছে। তার মতো অনেক বড় একটা বিজনেসম্যান যাদেরকে চৌকুশ হিসেবে আমরা দাবি করি, যারা বিসিবির বিভিন্ন বড় বড় পদে বসে আছেন, তাদের কথা কিছুটা অগোছালো, যেখানে তারা পরিপূর্ণভাবে যে কোনো একটা বিষয়ের ব্যাখ্যা দিতে তারা অপ্রস্তুত, তারা অপারগ। কিন্তু কেন? বিসিবির মতো একটা জায়গায় যেখানে বিসিবি শুধু ফারুক আহমেদের না, বিসিবি শুধু নাজমুল হাসান পাপনের না, বিসিবি শুধু মাহবুব আনামের না, বিসিবি বাংলাদেশের 16 কোটি মানুষের। সেই বিসিবিকে নিয়ে কেন 2 দিন পর পর 5 দিন পর পর একই রকমের কারসাজি, একই রকমের ঘটনা এবং একই রকমের কথা উঠবে? যেখানে ভারতের ক্রিকেট বোর্ড নিয়ে এমন কথা তো দূরে থাক, যে কোনো রকমের প্রশ্ন আপনি ছোড়ার আগে একবার ভাবতে হবে। দিন শেষে তারা আর যাই করুক, নিজেদের দেশের এই জায়গাটাতে তারা ঠিকই নিজেদের সম্পূর্ণটুকু ঢেলে দেয়। সেইখানে বিসিবির মাত্র 1300 কোটি টাকার লোভ, বিসিবির যেই সভাপতি হয় না কেন বা যেই এর কর্মসংস্থানের ভিতরে আশেপাশে আসুক না কেন, কেউই যেন এই লোভটা সামলাতে পারে না। তবে কেন? এই যে আমরা 240 কোটি টাকা বড় একটা অ্যামাউন্টের কথা বলছিলাম, সেই অ্যামাউন্টের 118 কোটি টাকায় 2টা ব্যাংকে জমা, বাকি 11টা ব্যাংকে 120 কোটি টাকা জমা। তবে কেন এই 118 কোটি টাকা মাত্র 2টা ব্যাংকে জমা? এমনকি যেই সব ব্যাংকে জমা রয়েছে সেই সব ব্যাংকের সাথে স্বৈরাচার হাসিনা এবং তার যে সংশ্লিষ্ট মানুষজন বা স্বৈরাচার রয়েছে তাদের অন্তর্ভুক্তি অথবা মালিকানার প্রমাণ খুব সহজেই পাওয়া যায়। দিন শেষে যদি এত পরিবর্তন, এত কথা, এত ডায়লগ, এত বাজনা বাজানোর পরেও আপনার কাছ থেকে কাঙ্ক্ষিত কথাগুলোর 1% পাওয়া না যায়, তবে সেইখানে হয়তো বলার কিছুই থাকে না। বিসিবি সভাপতি হিসেবে আপনার দায়িত্বের অপারগতা, নিজের বলে বিসিবি চালানো, এমনকি আমি সবচেয়ে বড় কথা এই যে নিজের বলে বিসিবি চালানো, রিয়াসাত আজিম ভাইয়ের একটা কথা শুনছিলাম যেখানে বলছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মিডিয়া চেয়ারম্যান ইফতেখার মিঠু, যিনি জানেনই না যে প্রেস রিলিজের কথা, যেটা নিয়ে এত তোলপাড়, এত হইচই, এত কিছুর সমাধান হিসেবে ফারুক আহমেদের নির্দেশে স্বয়ং ফারুক আহমেদ জিনিসটাকে রিলিজ করেছেন, সেই প্রেস রিলিজ সম্পর্কে কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু কিছু জানেনই না। তবে বিসিবিতে এত কর্মকর্তার তো কোনো মনে হয় প্রয়োজনই নাই। হেড কোচ থেকে শুরু করে প্রেস কমিটির চেয়ারম্যান হিসেবে ফারুক আহমেদই যথেষ্ট।
যে ফারুক আহমেদ নিজের একাই বিসিবিকে চালানোর চেষ্টা করছেন। এবং যদি তার কাছে বলা হচ্ছে, তবে তিনি একটা কথাই বলছেন যে আমরা শিখছি, আমরা ভুল করছি, ভুলের মাধ্যমে শিখছি। তবে আপনি আর কতদিন শিখবেন? আপনার কাছে এই প্রশ্নটা শুধু আমার নয়, বাংলাদেশের 16 কোটি জনগণের। আপনার কাছে এই প্রশ্নটা বাংলাদেশের ওই ক্ষুদে শিশুটার, যে প্রতিদিন ক্লাবে খেলতে যাচ্ছে, বাংলাদেশের হয়ে একদিন বিশ্বমঞ্চে নিজের নামকে খোদাই করে রাখবে বলে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে বলে। তবে এমনভাবে আর কতদিন চলবে বিসিবি? দর্শক, আপনাদের কাছে আর্জি থাকবে, জানিয়ে যাবেন আপনাদের মতামত। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে যুক্ত থাকবো। আপনাদের সাথে যুক্ত ছিলাম এতক্ষণ আমি তালহা ইবনে শরীফ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।